জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন। হাসিনার মতো আওয়ামী লীগেরও বিচার চাইলেন মির্জা ফখরুল। ফ্যাসিস্ট দলকে কোনোভাবেই ফিরতে দেওয়া যাবে না বললেন নাহিদ। ভারী বৃষ্টিতে ফেনী, লক্ষ্মীপুর সহ কয়েক জেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত, সীমাহীন দুর্ভোগে মানুষ। সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির পেছনে পরিচালনা পর্ষদ, অডিটরদের যোগসাজশ খুঁজে পেলেন অর্থ উপদেষ্টা। বাস্তব চিত্র লুকিয়ে রাখার অভিযোগ গভর্নরের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। এবার বিস্তারিত। গত বছরের জুলাইয়ে ছাত্র বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ভাইরাল হওয়া অডিও ভেরিফাই করে অনুসন্ধানী প্রতিবেদনে এমনটা জানিয়েছেন বিবিসিআই। প্রসিকিউশন বলছে এটি ডকুমেন্ট আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। এমন আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার স্বচ্ছতা বাড়াবে বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার ইভেন্ট ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখে এভাবেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কথা পারবো ধরে ফেলবে। ফাঁস হওয়া অডিওটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা। তাদের মতে এটি এডিট বা কৃত্রিমভাবে তৈরি করা হয়নি। অত্যাধুনিক প্রযুক্তিতে বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে কণ্ঠস্বরটি শেখ হাসিনারই। এই অডিওকে মানবতাবিরোধী অপরাধ মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে তাদেরকে নিরূপণের চেষ্টা করেছেন। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে গণহত্যার নিউক্লিয়াস হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। এদিকে 2024 সালে 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলিতে কমপক্ষে 52 জন নিহত হন বলে বিবিসিআইয়ের এক প্রতিবেদনে ঘটনাটিকে দেশের ইতিহাসে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি বিবেচনা করা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল। 10 জুলাই 2024 তারিখ অর্থাৎ আগামীকালকে ডেট ফিক্সড আছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বড় রোষানলের শিকার বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত উল্লেখ করে বিচার দাবি করেন তিনি। শেখ হাসিনা তিনি এককভাবে মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি। দেশের জনগণ নির্বাচন চায়, তাই যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের বিষয়টি ভেবে দেখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে।
সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এদিকে আওয়ামী ফেসিবাদ টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা রেখেছেন তাদের তালিকা প্রকাশের দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। যারা গত 15 বছর সন্ত্রাস করেছে, অবিচার করেছে, ন্যায়বিচার করতে তারা ব্যর্থ হয়েছে এবং মানুষকে মানবাধিকার লঙ্ঘন করে রায় দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? সে বিচারকরা কীভাবে, সেই ম্যাজিস্ট্রেটরা এখনো কীভাবে বিচার চালায়? হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার বাইরে প্রতিষ্ঠা করতে হলে সংবিধানের 8ম সংশোধনী মামলার রিভিউ করতে হবে বলেও জানান বার সভাপতি। 8th অ্যামেন্ডমেন্ট এই সুপ্রিম কোর্টে বাতিল করেছে, সেটাই তো বাতিল করতে হবে, রিভিউ করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে আর কোনোভাবেই ফিরতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই কথা বলেন। নাহিদ বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায় বিচার, সংস্কার ও নতুন সংবিধান, এই 3টি লক্ষ্য অর্জন করতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনায় দেশ গড়তে ছাত্র যুবকদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এই ফ্যাসিস্ট সরকারের যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার অবশ্যই বিচার এবং দেশ গঠনের জন্য যে সংস্কার, সেই সংস্কারের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে। বিচার, সংস্কার এবং আমরা বলেছি একটি নতুন সংবিধান, সেই বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সদর সহ ফেনীর 4 উপজেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। আবাসন, খাবার ও পানীয় জল সংকটে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। এদিকে লক্ষ্মীপুরে গত 4 দিন ধরে ভারী বর্ষণ ও ঢলে জেলা সদরের বেশিরভাগ রাস্তা পানিতে তলিয়ে গেছে। 5 উপজেলার নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। তো কয়েকদিনের টানা বর্ষণে আমাদের এই অত্র অঞ্চল আমাদের সব ডুবে পানির তলে তলিয়ে গেছে। কদিনে আমাদের বৃষ্টির কারণে ঘর বাড়ি সব ডুবে গেছে। এই ডাকাতিয়া নদীতে এই কচুরি ফেনার গতিকে বন্যার সৃষ্টি হয়, পানির জলতা নামে না। 2-3 দিন টানা বৃষ্টিতে আবার বন্যা দেখা দিচ্ছে, আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। দর্শক, ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরঞ্জিত নাগ। সুরঞ্জিত, ফেনীতে ইতিমধ্যেই 30টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এখনকার সেখানে সর্বশেষ পরিস্থিতি কেমন এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে নিয়ন্ত্রণে? আজকে যে ফেনীর যে পরশুরাম এবং হচ্ছে পানি ওঠার কারণে পানিতে অনেকটা অংশ আমরা নত। আমরা যদি গাড়িতে কোনোভাবে যেতে পারলো, পরবর্তীতে আমরা সুরঞ্জিত, আপনাকে ধন্যবাদ। এবার পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন? কিন্তু এখন পর্যন্ত কিন্তু পানি রয়েছে। আমি যে অট্টিতে দাঁড়িয়ে রয়েছি সেই 9 নং ওয়ার্ডের এই এলাকাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু অনেক এখানে পানি, সেই পানির ভিতরে কিন্তু তারা অনেক কষ্ট করে কিন্তু তারা বসবাস করছে। অনেকের ঘরের কিন্তু ভিতরে এখনো পানি রয়েছে এবং সেই পানি যতক্ষণ পর্যন্ত না নামবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের ঘরে রান্না করা কিন্তু তাদের হচ্ছে না। আমরা একটু একজনের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাবো, আচ্ছা, কতদিন থেকে আপনাদের এখানে পানি উঠেছে এবং আপনাদের এখন বর্তমানে এই ঘরের কি অবস্থা? ঘরের অবস্থা তো অসম্ভব, খুবই খারাপ হইতেছে। আর 1 সপ্তাহ ধরে আজকে টানা এরকম পানি উঠছে। মনে করেন চকিতে চুলা রেখে রান্না করতে হয়, নিচে নামতে পারে না। তারপর খাবার দাবার কিছু কামাই যদি না করতে পারে তাহলে কিভাবে খাইবে? চিড়া মুড়ি এগুলো নিয়ে খাইতেছে, বাচ্চা পোলাপান আটকে রাখতেছে। পানিতে নামলে মনে করেন চুলকানি হয়, পানিতে গোটা উঠে ভরে যায়।
এ অনেক সমস্যার ভিতরেই আছে, খাওয়া দাওয়া করতে পারতেছে না, কেউ হাট বাজার করতে না, যারা কামাই করবো তারা অবশ্যই রয়েছে ঘরের ভিতর, কারণ নামতেই পারতেছে না, অবস্থা খুবই একটা খারাপ। আর আমাদের পাশে যে দাঁড়াইবো এরকম বলতে কেউ নাই এই জায়গায়, কারণ সবার অবস্থা খুবই খারাপ। এই যে পচা ময়লা গন্ধ এগুলো যে অসুখ বিসুখ হইতে আছে, তারপরে যে জ্বর হইতে আছে, এই খালটা নিয়ে আমরা অনেক সমস্যার ভিতরে আছি। জি ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এই যে তাদের বাড়ির ভিতর থেকে কিন্তু এখনো অনেক পানি কিন্তু নামছে। এর কারণ হচ্ছে যে বৃষ্টি কিন্তু অনবরত রয়েছে। পটুয়াখালীতে কিন্তু গত 24 ঘন্টায় 202.2 মিলি কিন্তু বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যার ফলে কিন্তু এখনো কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছুক্ষণ পর থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু যে পরিমাণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পৌরসভার ভিতরে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই সমস্যা হয়েছে। তো পটুয়াখালী পৌরসভার এখানে যে প্রশাসক আছে জনাব জুয়েল রানা, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ড্রেনেজ ব্যবস্থার কাজ যে চলছে তা অতি শীঘ্রই শেষ হয়ে যাবে। শেষ হয়নি কিন্তু পটুয়াখালী পৌরসভার এই যে পানির যে সমস্যা রয়েছে, যে জলাবদ্ধতা রয়েছে সেটা কিন্তু নিরসন হবে। তো পটুয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খগন, আপনাকে ধন্যবাদ। আষাঢ়ে বৃষ্টিতে ঢাকা সহ সারা দেশেই ভোগান্তি। রাজধানীর কোনো কোনো সড়কে পানি জমে তৈরি হয়েছে যানজট। এতে বিপাকে পড়েছেন অফিসগামী সহ শিক্ষার্থীরা। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে এমন টানা বৃষ্টিপাত যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। সুরাইমুন্নির রিপোর্ট। অনবরত ঝরছে বৃষ্টি, কখনো মুষলধারে কখনো গুঁড়ি গুঁড়ি, থামার যেন নামই নেই। কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে এমন পরিস্থিতি। টানা বৃষ্টিতে বেশি দুর্ভোগে অফিসগামী মানুষ। সড়কে যানবাহন কম, তাই ছাতা মাথায় হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা যায় অনেককে। গাড়ি ঘোড়া কম আজকে, এ কারণে মানুষের চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে আর কি। যাতায়াতের প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে এখানে ড্রেনে পানি জমে যাচ্ছে, এই জন্য আমাদের অনেক যাতায়াত সমস্যা হচ্ছে, গাড়িতে জ্যাম, প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে। বৃষ্টি বাদলে মানুষের যাতায়াতের প্রবলেম হচ্ছে, তারপরে বৃষ্টি বাদলে অনেকে ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে। তার উপর জলজটের ভোগান্তি, এতে চলাচলে মারাত্মক অসুবিধায় পড়েন পথচারীরা। পানি জমে কোথাও কোথাও সৃষ্টি হয় যানজট। রাস্তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে পানি বেঁধে আছে রাস্তার পাশ দিয়ে, গাড়ি যাওয়ার সময় পানি রাস্তার পাশ দিয়ে গাড়িতে মানুষের গায়ে উপরে পড়তেছে। আমাদের দোকানে বসে থাকতে হয় সারাদিন, কাস্টমার নাই, এই সব দিক মিলে এইগুলা সমস্যা আর কি। বৃষ্টির ক্ষেপ কম, মানুষ বাড়িতে পারে না। এমন টানা বৃষ্টিপাতের কারণ জানালো আবহাওয়া অফিস। বৃষ্টিটা মেন কারণ মৌসুমী বায়ু একদিকে যেমন সক্রিয় রয়েছে, অন্যদিকে একটা স্টেবল একটা লো প্রেশার সিস্টেম রয়েছে গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গল এবং তার আশেপাশে সুন্দরবন খুলনা অঞ্চলে। এর প্রভাবে বেসিক্যালি রাইট সাইডে হেভি রেইনফল হচ্ছে। গতকালকের তুলনায় আজকে বৃষ্টি অনেকটাই কমে যাবে, তবে বৃষ্টি হবে মোটামুটি সারাদিনই থেমে থেমে বৃষ্টি হবে, তবে মাত্রাটা গতকাল থেকে অনেকটা আজকে কম হবে। মাঝে 2-1 দিনের বিরতি দিয়ে শনিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। কাল পরশু হয়তো বৃষ্টি অনেকটা কমে যাবে, তবে আবার নতুন করে হয়তো আপনার 12 তারিখে পরতে আবার গ্র্যাজুয়ালি বৃষ্টি বাড়বে। সেক্ষেত্রে হয়তো এরকম আহামরি বৃষ্টি হবে না, তবে সেই সময় অনেকটাই টানা কয়েকদিন বৃষ্টি হতে পারে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিএইচ মার্টিন। রাজধানীতে অডিটর ও অ্যাকাউন্ট্যান্ট সম্মেলনে তিনি কথা বলেন। এতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির পেছনে পরিচালনা পর্ষদ ও অডিটরদের যোগসাজশ থাকে। আর কেন্দ্রীয় ব্যাংক গভর্নর এইচ মনসুরের মতে প্রতিষ্ঠানের হিসাবে সবসময় প্রকৃত ও বাস্তব চিত্র গোপন করা হয়। রেজা খানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় অডিটর ও অ্যাকাউন্টেন্ট সম্মেলন। এতে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সরকারি বেসরকারি খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। নিজ প্রতিষ্ঠানের কয়েকজন অসাধু কর্মকর্তা এবং পতিত সরকারের উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির চিত্র তুলে ধরেন দুদক চেয়ারম্যান। SEC is investigating into IFIC's Amar bond scam. One single Mr. Rahman cannot alone preside over such an unbelievable fraud. We can name at least 3 commissioners of this commission who were accomplices with big financial offenders. এতে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, আর্থিক খাতের পেছনে যে পরিমাণ দুর্নীতিবাজ লুকিয়ে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ঠকবাজতে গা উজাড় করার মতো অবস্থা হবে। বাংলায় একটা কথা আছে, ঠকবাজতে গা উজাড়। So we cannot do that also.
So we need to reorient our institutions, our focus, our professionalism back and make the changes happen. স্বতন্ত্র পরিচালকদের অন্ধকারে রেখে ব্যবস্থাপনা পর্ষদ ও অডিটররা মিলে অনিয়ম ও দুর্নীতিতে যুক্ত হন বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। There's a kind of a liaison between the auditor and the management. I'm not blaming the board of directors. If you see a triangle, the management, auditor on the left side, right side the directors. Directors are sometimes innocent, they don't come in. On the other hand, directors are kept in the dark sometimes. দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে প্রতিষ্ঠানের হিসাব নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহির বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। বিদেশি বিনিয়োগ বাড়াতে চাইলে আমাদের ডেফিনেটলি এই যে অডিট। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। 2018 সালের রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুদকের সাবেক 2 কমিশনার ও 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এজন্য দুদকের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুদকের উপ সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। একাদশ জাতীয় সংসদের ভোট হয় 2018 সালের 30 ডিসেম্বর। রাতের ভোটে তকমা লাগে সেই নির্বাচনের গায়ে। নুরুল হুদা কমিশনের অধীনে হওয়া সেই নির্বাচন নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হয়। অনিয়মের কারণে বিএনপির করা এক মামলায় ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সাবেক সিসি নুরুল হুদা। আদালতে 164 ধারায় জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে 2018 সালের সেই প্রহসনের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তা কর্মচারী ও পুলিশ প্রশাসন জড়িত ছিল বলে উল্লেখ করেন সাবেক সিসি। এছাড়া সেই নির্বাচনে সহযোগিতা দেওয়ার অভিযোগ উঠেছে দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে। এ নিয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে 2 সদস্যের একটি কমিটিও করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কোর্ট পরিষ্কার ভাষায় বলছে যে এটা অ্যাবসলিউটলি ভয়েড অফ ইনিশিও, মানে প্রথম থেকে এটা বাতিলযোগ্য। কোনো কর্তৃপক্ষ কনফার্ম হয় যে বিভাগীয় মামলায় তাকে শাস্তি দেওয়ার মতো উপাদান পাওয়া যাবে না, তখন আপনারা এই আইনের এই হার্শ সেকশনটা অ্যাপ্লাই করে একটা স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, যেটা অন্যায়। হাইকোর্টের রায় পাওয়ার 30 দিনের মধ্যে পাওনা বেতন সহ সুযোগ সুবিধা নিশ্চিত করে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ সময় যারা ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। তাপপ্রবাহে গত 22 জুন থেকে 2 জুলাই পর্যন্ত মাত্র 10 দিনে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন, মিলান সহ ইউরোপের গুরুত্বপূর্ণ 12টি শহরে প্রাণ গেছে প্রায় 2300 মানুষের। ইম্পেরিয়াল কলেজ এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিজ্ঞানীদের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয় প্রচণ্ড তাপপ্রবাহের ফলে সরাসরি মারা গেছে অন্তত 1500। বাকিরা আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তীব্র গরম তাদের মৃত্যুর প্রভাবক হিসাবে কাজ করে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 1/2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 21 মাসের তাণ্ডবে 57,600 ছাড়িয়েছে প্রাণহানি। বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। তবে নিরাপত্তাজনিত কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। এদিকে গাজায় যুদ্ধবিরতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন। হাসিনার মতো আওয়ামী লীগেরও বিচার চাইলেন মির্জা ফখরুল। ফ্যাসিস্ট দলকে কোনোভাবেই ফিরতে দেওয়া যাবে না বললেন নাহিদ। ভারী বৃষ্টিতে ফেনী, লক্ষ্মীপুর সহ কয়েক জেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত। সীমাহীন দুর্ভোগে মানুষ, সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির পেছনে পরিচালনা পর্ষদ, অডিটরদের যোগসাজশ খুঁজে পেলেন অর্থ উপদেষ্টা। বাস্তব চিত্র লুকিয়ে রাখার অভিযোগ গভর্নরের।
এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।